হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম পুরন ঢাকার আহসান মঞ্জিলে পরিদর্শনের জন্য। এখানে সবাই লাইন ধরে টিকিট নিচ্ছে। আমিও লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট নেওয়ার জন্য। আর আহসান মঞ্জিলে প্রবেশ টিকিট বড়দের ৳৪০ এবং ৩ থেকে ১২ বৎসরের মধ্যে ৳২০। তো সবার জন্য যার, যার টিকিট আমি নিয়ে নিলাম। এখানে আমার সাথে ছিল আমার ফ্যামিলি এবং শারিফা এবং শিপলু। সবাই আমরা একত্রে এখন আহসান মঞ্জিলে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই টিকিটের কাউন্টার থেকে লোক আমাদের টিকিট নিয়ে নিল এবং আমরা প্রবেশ করলাম আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল হচ্ছে ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এবং এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত। আর এটা বিশাল প্রাসাদ, একদম নবাবদের এটা বসবাসযোগ্য স্থান ছিল। দেখুন আমরা এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। এই সেই আহসান মঞ্জিল নবাবদের আবাসিক থাকার জায়গা, যেখানে নবাবরা এখানে বসবাস করত। মাহিরা হাঁটাহাঁটি করছে। মাহিরা তো খুব খুশি এত বড় স্পেস পেয়ে। খুবই সুন্দর, চারপাশে শুধু গাছপালা লাগানো আর ভবনটি খুবই সুন্দর হালকা পিঙ্ক কালারের মধ্যে। অনেক লোক সমাগম হয়েছিল শুক্রবারে। আর আমরাও শুক্রবার দিনটা বেছে নিয়েছিলাম কারণ এই শুক্রবার দিন ছুটির দিন। আর এই দেখুন ভবনটি যে দেখতে দারুণ চমৎকার লাগছে, খুবই সুন্দরভাবে কালার করেছে এবং সব লোক এক এক করে এখন ভবনটির দিকে প্রবেশ করবে। ভবনটির ভিতরে একটা জাদুঘর আছে। আর পুরো ভবনটি দেখুন দূর থেকে আমি ক্যাপচার করেছি। আর চারপাশে বড় বড় গাছ ছিল, খেজুর গাছ ছিল, অন্যান্য গাছ চারপাশে রাউন্ড করে দেখুন। আর আমি হাঁটছি কারণ আমি এখন ভবনটির জাদুঘরে প্রবেশ করব। সবাই আমার জন্য ওয়েট করছে, আমার সাথে মানহাও আছে। আমরা জাদুঘরে প্রবেশ করলাম। এখান দিয়ে যাওয়ার পর দেখবেন এখানে একটা পিতলের একটা মূর্তি বানানো হয়েছে, আর ব্রোঞ্জের মূলত। এখানে সেই সিপাহীর মতো দাঁড়িয়ে আছে। এটা আসলে সৈনিকদের আপনার ব্রোঞ্জ দিয়ে সাজানো। আর এই পথ দিয়ে আমরা দোতলায় চলে গেলাম। এখানে সবাই যাচ্ছি। এখানে যে যার ঘরের মধ্যে যে যার ইচ্ছা মতো প্রবেশ করেছে। এখানে প্রতিটা প্রাচীন যে ওই সময়কার নবাবদের যে চিত্র প্রদর্শনীগুলি, ছবিগুলি, এখানে সুন্দর ছবিগুলো টাঙানো হয়েছে। আর নবাবদের ব্যবহার যে সেই পুরনো জিনিসপত্রগুলো রাখা হয়েছে। সবাই দেখছে, যে যার মতো ছবি ক্লিক করছে, ভিডিও করছে। আর আমি মানহাকে পরিচয় করে দিচ্ছি। ঢাকার মধ্যে অনেকে আমরা থাকার পরও কিন্তু আহসান মঞ্জিলে অনেকেরই আসা হয় না। আর আমাদের ইতিহাস জানানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত আহসান মঞ্জিল। এবং নবাবদের যে আগের দিনে যে নবাবদের বসবাসের জীবনযাপনের যে ব্যবস্থা ছিল সেটা। এখানে দেখুন অনেক বাচ্চারা যার বাবা মার সাথে এসেছে। এই ছিল একটা নবাবদের সুন্দর এই জিনিস রাখার জন্য একটা কাচের একটা একদম অ্যাকুরিয়ামের মতো সুন্দর বড় একটা জিনিস বোল ছিল। আর এখানে স্বর্ণ এই আপনার কাচের পেয়ালা, বাটি। আর নবাবদের যে এলাকাগুলো প্রত্যেকটা নবাবের আর চারপাশে প্রত্যেকটা ছবি ছিল। এই হলো নবাবদের ডাইনিং টেবিল, যেখানে সকল নবাব মিলে এখানে ডিনার করতো, ব্রেকফাস্ট করতো। আর একটা গ্লাস দিয়ে একদম রাউন্ড করা ছিল, যা আমরা দূর থেকে ভিডিও করেছি এবং ছবি তুলতে পেরেছি। সবাই দেখছি আমরা। ওদের মধ্যে একটা একতা ছিল, সবাই এক পরিবারে থাকতো এবং একসাথে ডিনার থেকে শুরু করে ব্রেকফাস্ট পর্যন্ত সবাই একসাথেই করতো। আর সবাই খুবই এনজয় করছে ব্যাপারগুলো, যে অতীতে যে ব্যাপার। এখানে দেখুন, এখানে ছিল হাতির একটা মাথার কঙ্কাল। আর এই উপরে ছিল একটা হরিণের। দেখুন খুবই সুন্দর হরিণ না, মূলত এটা ছিল গরুর শিঙের। আর এখানে দেখুন সব অ্যান্টিক পিসগুলো সাজানো হয়েছে। আর এখানে এন্ট্রি করা নিষেধ ছিল, একদম চারপাশে ব্যারিকেড দেওয়া ছিল। আমরা দূর থেকে ভিডিও করতে পেরেছি। আর ভিডিও করা নিষেধও ছিল, তবুও সুযোগ বুঝে আমি ভিডিও করেছি। যারা যারা সময় পাবেন তারা অবশ্যই আহসান মঞ্জিলে জাদুঘরটি প্রবেশ করবেন। এ ছিল দোতলায় যাওয়ার সিঁড়ি। এখানেও যাওয়া যাবে না, এখানেও ব্যারিকেড দেওয়া আছে। কতগুলো ইনস্ট্রাকশন মেনে চলতে হবে আমাদের জাদুঘরে। দেখুন প্রবেশ নিষেধ করে দিয়েছে। খুবই সুন্দরভাবে দুই দিক দিয়ে দুটি সিঁড়ি গেছে দোতলার দিকে যাওয়ার জন্য। আমরা খুবই চমৎকারভাবে এই সিঁড়িগুলি দিয়ে উঠতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। এখানে দেখুন নবাবদের যে ডিটেলস দেওয়া আছে, কোন নবাবের কি। এই ছিল একজন নবাব। আমি প্রতিটা নবাবের এক একটা করে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল ইংরেজদের সময়। এই ছিল লর্ড। আর আরেকজন ছিল, আরেকজনও আছে এখানে। প্রতিটা নবাবের এবং প্রতিটা যে ইংরেজ যে শাসন করতো তাদের সেই সময়কার ছবি। মাহিরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে এবং দেখছে।
মূলত আমাদের যে ইতিহাসগুলো সেইগুলো তো আমাদের অনেকেরই অজানা, কিন্তু এই জাদুঘরে আসলে অনেক কিছু জানা যাবে, বোঝা যাবে। আর বাচ্চাদের নলেজের জন্য এই জাদুঘরে আসা অবশ্যই দরকার। আমি মূলত এই প্রথমবারই আসলাম। এখানে দেখুন এই যে ব্যবহার্য নবাবদের যে চায়ের যে পুরা চায়ের কেটলি, চায়ের বাটি, দুধ, চিনি প্রত্যেকটা ইন্ট্রয়াল একদম অ্যান্টিক পিসগুলো এখানে সাজানো হয়েছে, যেগুলো নবাবরা ব্যবহার করত খুবই সুন্দরভাবে। এগুলো সবই ব্রোঞ্জের তৈরি। আর এই ছিল নবাবদের ফ্যামিলি ফটো, আমি ছবি তুলেছিলাম সবার সাথে। আর ছবিটি দেখুন। আর এখানে বিলিয়ার্ড খেলতো নবাবরা। নবাবরা মূলত না, এটা ইংরেজরা খেলতো, নবাবরাও শৌখিন ছিল, কিন্তু ইংরেজদের আমলে এই বিলিয়ার্ডটা খেলা হতো। এই হলো নবাবদের সিন্দুক। এখানে সিন্দুকের ভিতর নবাবদের মূল্যবান যে স্বর্ণ অলংকার, টাকা পয়সা, দলিলপত্র, নথিপত্র সবই থাকতো এই সিন্দুকের। বিশাল এই ঘরটার মধ্যে সকল ঘর, পুরো ঘরটাই জুড়ে এই সিন্দুক ছিল। আর যে যার মধ্যে দেখছে, আগের দিনে তো এরকম সিন্দুকের মধ্যে টাকা পয়সা রাখা হতো, কারণ ব্যাংক ট্যাঙ্ক ছিল না তখন। আর নবাবদের কোষাগার ছিল এখানে, এখানে যা যা সব প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী এই সিন্দুকে রাখা হতো। আর প্রত্যেকটা সিন্দুকে ছিল প্রচুর হেভি এবং অনেক একদম দেখতে একদম বড়। আর প্রত্যেকটা কাউন্টারের নাম্বারও দেওয়া আছে ড্রয়ারের মধ্যে। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাবো এখন। মাহিরা, মানহা উঠছে। প্রচুর লোক দেখতে পাচ্ছেন, সিঁড়ি ভরা লোক ছিল। সবাই খুব আগ্রহ সহকারে গিয়েছিল এই মূলত এই জাদুঘরটাতে। আর এখানে মাওলানা মোহাম্মদ ভাসানী দেখুন। তারপরে উনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত, যার বই আমি পড়েছি। আর উনি হচ্ছেন জিন্না। প্রত্যেকটা এই ঘরটাতে ছিল প্রতিটা যে লেখক বলেন, প্রতিটা যে নবাব বলেন, যারা যারা যাদের অবদান আছে এই বাংলার মধ্যে, সবার ছবি এখানে পয়েট্র করে রাখা হয়েছে। চারপাশে ভরা তাদের ছবি। সবাই এই ছবির সাথে ছবি ক্লিক করছে, ভিডিও করছে, ঘুরছে সব কিছু। আর এখানে ছিল যে স্ট্যাম্পগুলো, সেই নবাবের আমলের স্ট্যাম্প, যারা নাকি চিঠিতে বা দলিলপত্রে ব্যবহার করতো। মাহিরা তো নবাবদের সেই তলোয়ার। আর এটা হচ্ছে আপনার এই হকি খেলার এই যে ইনস্ট্রুমেন্টগুলি। আর এখানে তলোয়ার, যারা যারা যে তারা খেলাধুলা করতো বা তলোয়ারবাজি করতো, সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আর ছিল নবাবদের বসার একটা চেয়ার, যে চেয়ারটাকেও তারা ফ্রেমবন্দি করে রেখেছে। এ ছিল আপনার নবাব। আর এ ছিল আরেকজন। তো প্রতিটা নবাবে মোহাম্মদ আলী জিন্নার ছবি, এটা ইয়াং ইয়াং সময়ের ছবিটা। আর এ ছিল আপনার আরেকজন মাওলানা। তো প্রতিটা ছবির আগের পরে সব মিলিয়ে একটা রুমের মধ্যে সবার পোয়েট্রি করে রাখা হয়েছে। আমরা আবার বেরিয়ে পড়লাম। উপর থেকে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর লাগছে, চারপাশে গাছ বনবনানীর মতো একদম। আর এই ছিল আরেকটা ড্রয়িং রুম। নবাবরা এখানে বসে গল্প করতো, গান শুনতো। এখানে কলের গানেরও ব্যবস্থা ছিল। আর বিশাল বড় একটা টাব রাখা হয়েছে, একটা ফুলদানি রাখা হয়েছে। আর এখানে মাহিরা চারপাশে ঘুরছে। আর এই সেই সিঁড়ি দোতলাতে যে আমরা এসেছি, এটা নামার জায়গাটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম, যে ওঠার সিঁড়ি। এই সেই সিঁড়িটা যেখান থেকে উঠে এবং নামানোর ব্যবস্থা। পুরোনো দিনের টাইপরাইটার ছিল এখানে, আগে টাইপ মেশিন দিয়ে টাইপ করা হতো নবাবদের আমলে। এই টাইপ মেশিন দেখতে পাচ্ছেন। এটা অফিস কক্ষ ছিল, নবাবরা যাবতীয় অফিসের কার্যাবলীগুলো এখানেই করতো এবং এই জিনিসগুলো ব্যবহার করতো। সবাই উৎসুক হয়ে দেখছে। লাইব্রেরি ছিল এখানে, বই রাখা হয়েছে। যারা যারা বই পড়ার আগ্রহী তারা বই পড়তো। আর এই খাট, এই বেডগুলো এবং আলমারিগুলো রিসেন্টলি আমার মনে হয় এটা নতুনভাবে লাগানো হয়েছে, কারণ এত ছোট ছোট বেড নবাবদের আমলে ছিল না, হয়তো ওরা সংযোজন করেছে। এই সেই নবাবদের ফুল ফ্যামিলির পোয়েট্রি করা, একদম পুরো নবাব বাড়িটা একদম সামনে রেখে তারা ছবি এই করেছে, পোয়েট্রি করেছে। আর এই ছিল নবাবদের আরেকটা ড্রয়িং রুম। দেখুন খুবই সুন্দর। আমি দূর থেকে একদম জুম করেছিল। এই কলের গান দেখতে পাচ্ছেন, সেই কলের গানে তারা গান শুনতো। নবাবরা ছিল শৌখিন, আরামপ্রিয়, খাদ্যরসিক, ভোজনবিলাসী, ভ্রমণবিলাসী, সব কিছু মিলিয়েই নবাব। এখানে ফ্লাওয়ার ভাসগুলো দেখুন একদম সুন্দরভাবে গোছানো। পুরনো জিনিসগুলো দেখলে আসলে ইতিহাস জানলে খুব ভালোই লাগে, যে আগের নবাবরা খুবই রুচিশীল ছিল। আর আমরা একটা ঘরের পর আরেকটা ঘর, সবগুলো ঘরই ঘুরে দেখছি, ছবি ক্লিক করছি। এত বিশাল যে ঘুরে শেষ করা যাচ্ছে না। আপনারা যারা যারা সময় পাবেন, শুক্রবার 8টা পর্যন্ত খোলা থাকে সাধারণত, আর অন্যান্য দিনে আপনার বিকেল 5টা পর্যন্ত। তো সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসলে ঘুরে ফিরে দেখলে আপনাদের ভালো লাগবে। কারণ আমাদের ঢাকার গর্ব, আমাদের ঢাকার ঐতিহ্য নবাব আহসান মঞ্জিল। এটা একদম এটা ছিল পিয়ানো। নবাবরা বললে, আমি আগেই বলেছিলাম, নবাবরা খুব শৌখিন ছিল, গানপ্রিয় ছিল। আর এখানে অনন্যভাবে সাজানো হয়েছে আপনার বসার জায়গা, যেখানে নবাবরা এখানে বসে বসে গল্প করতো। আর আমরা 4-5টা আরও ঘুরে দেখবো ভাবছি।
ভাবছি আরও অন্যান্য ঘরগুলো ঘুরে দেখব সেখানে কী কী রাখা হয়েছে। এখানে রাজীব, শারিফা আমরা সবাই এক ঘরের পর আরেক ঘর এখন বেরিয়ে গেলাম আমরা। আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। সবাই যে যার মতো ছবি ক্লিক করছে। শারিফা মোবাইল ক্লিকে ছবি করবে, এখন ছবি তুলবে। আর আমরা বাইরের ভিউটা দেখে নিলাম। দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো চমৎকার লাগছে। এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে খেজুর গাছ। মাঠের মধ্যে প্রচুর লোক হাঁটাহাঁটি করছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আমরা নিচে নেমে গেলাম। এখানে সবাই দাঁড়িয়ে ভাবলাম একটা আমরা ছবি ক্লিক করি। তো আমরা এর মধ্যে অনেকগুলো ছবি ক্লিক করেছি, যা ফেসবুকে শেয়ার করেছি। আমরা এই আহসান মঞ্জিলের মেইন যে সিঁড়িটার সামনে দাঁড়িয়ে ছবি ক্লিক করলাম। আর উপরে দূর থেকে ভিউটা দেখুন, একদম চমৎকার লাগছে। সন্ধ্যা হয়ে যাবে এর মধ্যে, সূর্য ডুবে যাচ্ছে। দেখুন, আর এত সুন্দর পরিবেশ ছিল। আর যেহেতু শীতের সময় ছিল, শীতের সময় হাঁটাহাঁটি করলে আপনার এমনিতেই অস্থির কম লাগে। গরমের দিনে তো একদম প্রচুর আমরা অস্থির হয়ে যেতাম, কিন্তু শীতের মধ্যে হাঁটাহাঁটি করলে ভালো লাগে। আমরা এখন নেমে যাচ্ছি সবাই, কারণ এখন আমরা নেমে যেয়ে একটু মাঠে হাঁটাহাঁটি করব। মাহিরা, মানহা, আমি, লাকি সবাই মিলে আমরা অনেক এনজয় করলাম মোমেন্টগুলো। খুবই ভালো লেগেছে। আর যারা আবারও বলছি সময় পাবেন আহসান মঞ্জিলটা ঘুরে যাবেন। তো আমার ইচ্ছে হলো যে ব্লগ করে আপনাদের সামনে আহসান মঞ্জিলকে রিপ্রেজেন্ট করি। দেখুন, সব মাহিরা, মানহা, শরীফা, লাকি এখানে দাঁড়িয়ে আছে। মাহিরা, মানহা তো খুবই খুশি, মাঠে দৌড়াদৌড়ি করতে চাচ্ছে। আর মাহিরা তো আরও বেশি খুশি, কারণ মাহিরা খোলামেলা জায়গা খুবই পছন্দ করে। দেখুন, মাহিরা অলরেডি এখন কোথায় যাবে দিক খুঁজছে, যে কোথায় দৌড়াবে, কোথায় ছোটাছুটি করবে। আর আমরা এখানে গল্প করছি। ভাবলাম যে সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়ে পড়ব, কারণ আমাদের অলমোস্ট আহসান মঞ্জিল ঘোরা শেষ। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে যাওয়ার ইচ্ছা আছে নদীর ওপারে। যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে, আমরা বুড়িগঙ্গা নদীরটাও এখানে পরিদর্শন করব। দূর থেকে আপনাদের পুরো আহসান মঞ্জিলের যে বিল্ডিংটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। আর আমরা তো গর্ববোধ করি যে আমরা এই ঢাকার বাসিন্দা, এবং ঢাকার মধ্যে একটা ঐতিহাসিক যে প্রাচীন এই স্থাপত্যের নিদর্শন আছে, এবং এরই মধ্যে আমরা এখানকার অধিবাসী। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে আমাদের? তো এটাকে আমাদেরকে পরিপূর্ণভাবে রক্ষা করতে হবে, এবং যারা পরিচালনার দায়িত্বে আছেন এবং তাদেরকেও ওই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটাকে পরিচালনা করছে, তাদেরকে অশেষ ধন্যবাদ যে আমাদের এই ঐতিহাসিক জিনিসটাকে টিকিয়ে রেখেছে। মানহা, মাহিরা দৌড়াদৌড়ি করছে। দেখুন, পুরো মাঠ ভরার লোক, প্রচুর লোক। কিন্তু এত বিশাল বড় যে এত বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেও প্রচুর লোক, কারণ বিশাল বড় জায়গাতে লোকের সমাগম কম দেখা যায়। মাহিরা খুবই হ্যাপি, কারণ ওরা সাধারণত বাড়িতে এরকম খোলামেলা জায়গা খুঁজে পায় না দৌড়াদৌড়ি করার জন্য। তো ভাবলাম আমরা অনেক ঘোরাঘুরি করলাম। সামনে আরেকটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়েও যাই। সেই বিল্ডিংয়ের মধ্যে, এটা আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যেও কিছু কিছু স্পেশাল জায়গা আছে নবাবরা যারা ব্যবহার করতো এখানে। এই জায়গাটিতেও দেখুন, এই বিল্ডিংটাও সে পিঙ্ক কালার। আর নবাব বাড়ির আহসান মঞ্জিলের আরেকটা বৈশিষ্ট্য হলো বিল্ডিংয়ের কালারটা খুব পছন্দ হয়েছে, হালকা পিঙ্ক, আই মিন গোলাপি, হালকা গোলাপির মধ্যে। আর খুবই চমৎকারভাবে এখনও টেকসই করে রেখেছে। রং নষ্ট হলে আবার হয়তো রিপ্লাই করে রং দেয়। ভিতরের দিকে দেখুন, একদম নিরিবিলি, কোনো একদম সাউন্ড নাই, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ। আমরা একটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, দেখি আলাদা কিছু আছে কি না, কারণ নবাবদের অনেক কিছুই আমাদের অজানা। আমরা যতক্ষণ পর্যন্ত না জানছি, যতক্ষণ পর্যন্ত না জানবো, ততক্ষণ পর্যন্ত একটু ঘুরে দেখি। আমরা এই বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় উপরের দিকে উঠে গেলাম। এখানেও একটা রুম রাখা হয়েছে সেই নবাবদের এবং গুণী মানুষদের ছবি পোয়েট্রি করা। একদম এই রুমটাও বিশাল লম্বা এবং বড়। দেখুন, সৌর সবাই কিন্তু এই রুমটার মধ্যেও প্রবেশ করেছে। এক রুমের সাথে আরেকটা রুম অ্যাডজাস্ট করা, একদিক দিয়ে ঢোকানো যায়, আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়া যায় রুমের। দেখুন সবাই, শারিফা, মানহা, লাকি, এটা হচ্ছে নবাবদের যে কি বাহন ব্যবহার করত। যে ঘোড়ার গাড়ি, নবাবরা পুরানো প্রাচীন আমলে ঘোড়া গাড়ি ছিল প্রধান বাহন, আর পানির পথে ছিল নৌকা, বজরা। এই ছিল নবাবরা যে ঘোড়া গাড়ি ব্যবহার করতো, তার একটা ড্যামও এখানে সাজানো হয়েছে। দেখুন, নবাবরা ঘোড়ার গাড়ি ইউজ করতো। আর ভালো লাগছে দেখে, মাহিরা তো খুব এক্সাইটেড। এই ছিল যে বিদেশি থাকা অবস্থায় যে যারা নাকি গাড়ি ব্যবহার করতো, মোটরযান গাড়ি, এই গাড়িটার একটা ডেমো সাজানো হয়েছে। তো সামনে এটা ছিল নৌকা, আই মিন বজরা বলা হয় এটাও এক ধরনের প্রাচীন আমলের, ওই নবাবদের আমলের একটা বাহন নৌকা দিয়ে। এটা হলে বজ্রাতে, এটা যেমন আমরা থাকতে পারতো, খাওয়া দাওয়া সব কিছু হতো। আর এখানে আরেকটা রুমে কিছু কিছু নতুন ফার্নিচার রাখে ডিসপ্লে করা হয়েছে, সাজানো হয়েছে। জায়গাটা হয়তো খালি ছিল।
এটা দেখলেই বোঝা যায় যে এটা নতুন জিনিস, কিন্তু এই জায়গাটাকে ফিল আপ করার জন্য ফার্নিচারগুলি দিয়ে একটা সাইড করে রেখেছে। নবাবদের পাখা, নবাবরা এই পাখা একজন পাখা দেওয়ার জন্য একটা লোক থাকতো। এই হলো হামামখানা। অনেকেই জানেন না হামামখানা কি। হামামখানা হচ্ছে গোসলখানা, নবাবরা এভাবে গোসল করতো। কমর যেহেতু আছে সেখানে নবাবদের আগে ইংরেজরা ব্যবহার করেছে এখানে। আর এই বাথটাব, তো ওই সময় নবাবরা অনেক শৌখিন ছিল। এটা হচ্ছে আপনার গোসল এই কমোডে ইউজ করার জন্য বদনা। আর এটা হচ্ছে হামামখানা, এটা হচ্ছে এত বিশাল বড় যে আপনার বাটি এই হাঁড়ির মধ্যে পানি রেখে তারা পানি ঢেলে ঢেলে গোসল করতো। ওই ছিল ছোট্ট একটা পিতলের আর বাটি যেখান দিয়ে এসে পানি ঢালতো তারা। হামামখানার জিনিসগুলো খুব চমৎকারভাবে গোছানো ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ ছিলাম আমরা, আমাদের একটুও খারাপ লাগেনি, বরঞ্চ ভালো লেগেছে। বাচ্চাদেরকে অনেক কিছু শিখাতে পেরেছি, আমরাও অনেক কিছু জানলাম। দূর থেকে বিল্ডিংটাকে দেখুন, এত সুন্দর পরিবেশ। ছবি তুলতে, ভিডিও করতে খুবই ভালো লেগেছে। বন্ধু-বান্ধব, ফ্যামিলি নিয়ে আসলে তো আরও মজা। সবাই একদম বাইরে পার্কে বসে আপনারা চাদর বিছিয়ে আড্ডা দিতে পারবেন। তারপরে আপনারা বাসা থেকে খাবারও নিয়ে আসতে পারবেন। একসাথে বসে অনেক গল্প করতে পারবেন। মানহা মাহিরা খুব এনজয় করেছে। তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত। তারপর আমরা এখন সিদ্ধান্ত নিলাম বেরিয়ে পড়ি, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো সবাই মিলে আমরা একসাথে আস্তে আস্তে করে আহসান মঞ্জিল থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার এই যে আহসান মঞ্জিলের ব্লগটা, সেটা কেমন লেগেছে তারা অবশ্যই আপনারা জানাবেন, এবং আমার যে নতুন নতুন ভিডিওতে সেটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন তারা অবশ্যই আমাকে কমেন্ট লিখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভিডিও দিতে পারি। আর এর মধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ঐতিহাসিক ঢাকা বুড়িগঙ্গা নদীর পাড়। দেখুন চারপাশের পরিবেশটা এত পরিষ্কার ছিল না। বুড়িগঙ্গা এখন আগের মতো নাই। এই অযত্নে, অবহেলাতে একদম বুড়িগঙ্গার পানিগুলো কালচে হয়ে গেছে। আর এক ঝাঁক নৌকা, ডিঙ্গি নৌকাগুলো তীরে বসে দাঁড়িয়ে আছে, কারণ মানুষ নদী পারাপার হবে এই নৌকা দিয়ে। দেখুন প্রচুর নৌকা সারিভাবে সারিবদ্ধভাবে এখানে আছে। আর এই ছিল ঘাট। এই ঘাটের মাঝখান থেকে সবাই নৌকাতে উঠে আমরা অনেকক্ষণ ছিলাম এই ঘাটটার মধ্যে নদীর ধারে। ভালো লেগেছে সবার। তারপরে আমরা অনেকক্ষণ থেকে ছবি ক্লিক করলাম, গল্প করলাম। দেন আমরা কিছুক্ষণ পরই বাসার দিকে রওনা দেব। আর যারা আমার ব্লগটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।